এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জীব। এখন ঠিক সন্ধ্যে 7টা মানেই এক্সপ্রেস অনলাইন। আমার সঙ্গে এই মুহূর্তে আছে এক্সপ্রেস নিউজের এডিটর ফাল্গুনী রয় চৌধুরী। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার সঙ্গে বসেছেন এই সন্ধ্যায়। এবং আমরা এই সন্ধ্যায় শুরু করব জেলায় কিছু বিশেষ খবর নিয়ে। আমাদের সঙ্গে থাকবে আমাদের সাংবাদিক বন্ধু। দিদি, আপনি কি বলতে চান বলুন। হ্যাঁ, অবশ্যই আমরা এক্সপ্রেস অনলাইনে প্রত্যেক দিন বিভিন্ন জেলার সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলি, বিশেষ করে আপনাদের সঙ্গে আমরা কথা বলি, আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে আমরা কথা বলি। এরকমভাবে আমরা বিভিন্ন জেলার খবরাখবর নিই এবং বিভিন্ন জেলাতে কি কি ঘটনা, কোন দিন কি ঘটছে সেই সমস্ত নিয়ে আলোচনা করি। এবার সঞ্জীব, দেখো যে শুধুমাত্র জেলায় যা ঘটনা ঘটে সেটা তো আছেই, এবং প্রত্যেক দিন সারা রাজ্য জুড়ে যেটা সব থেকে বড় কোনো যদি ঘটনা ঘটে বা যেটা নিয়ে উত্তাল হয় গোটা রাজ্য, সেরকম বিষয় নিয়েও আমরা কিন্তু আলোচনা করে থাকি এই এক্সপ্রেস অনলাইনে। এক্সপ্রেস অনলাইন এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা আমাদের মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের যা কিছু ঘটনা প্রবাহ দেখে যা কিছু আমাদের বিচার বুদ্ধিতে আসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা তার মতামত দেন, সেটা নিয়ে আমরা এখানে বসে আলোচনা করি, জেলার রিপোর্টারদের সঙ্গে আলোচনা করি। এবং প্রত্যেক দিনের মতন আবারও বলবো যে আপনাদের অসম্ভব রকমের ভালোবাসা, অসম্ভব রকমের সাপোর্ট আমরা দিনের পর দিন পাচ্ছি। এক্সপ্রেস নিউজকে এত মানুষ ভালোবাসেন, এটা আমরা আমাদের এটা দেখে আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা জানতাম যে এক্সপ্রেস নিউজের একটা ভিউয়ার্স রয়েছে, তারা ভীষণভাবে ভালোবাসেন, কিন্তু দিনে দিনে সেই ভালোবাসাটা আরও বাড়ছে। এটা বুঝতে পারি যখন নতুন বন্ধুরা আমাদের সঙ্গে আরও বেশি করে অ্যাড হন। আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের যে ফেসবুক চ্যানেল রয়েছে, সেই সমস্ত তে যখন আমরা আমাদের খবরগুলো আপলোড করি, তখন দেখি যে কত নতুন বন্ধুরা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, তারা কমেন্টস করছেন, তাদের সেই মতামত। আমরা সবসময় বলি যে এক্সপ্রেস নিউজ কিন্তু সব সময় সমালোচনা ভালোবাসে, কেননা যতক্ষণ পর্যন্ত না সমালোচনা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আপগ্রেড করতে পারবো না। আপনারা মন খুলে সমালোচনা করুন। এক্সপ্রেস নিউজে আর কি দেখতে চান, এক্সপ্রেস নিউজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের দরকার। সুতরাং এক্সপ্রেস নিউজের একজন সাংবাদিক হিসেবে আমরা আপনাদের কাছে এটাই আমাদের আশা যে আপনারা সকলে আমাদের পাশে থাকুন এবং যেভাবে আছেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেভাবেই এগিয়ে নিয়ে যান। আর আসছে নতুন বছর, সেই নতুন বছরের আগাম শুভেচ্ছা তো রয়েছেই। প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই নতুন বছরের অনেক প্রস্তুতি চলছে। বিভিন্ন জেলায় আমাদের এই রাজ্যে এই নতুন বছরটাকে নতুনভাবে পালন করা হয়। আমরা প্রত্যেকে ভালো হওয়ার ভালো একটা সুন্দর দিনের আশায় একটা নতুন বছরকে স্বাগত জানাই। সুতরাং এই সমস্ত কিছু নিয়ে আজকের এক্সপ্রেস অনলাইন শুরু করব। আজকের এক্সপ্রেস অনলাইন আমাদের মোটামুটি একটা যে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে সঞ্জীব, যে আজকে আমরা সারা দিন ধরে দেখেছি যে প্রত্যেকের নজর ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে কেন নজর ছিল আমরা সকলেই জানি, যে সেখানে আজকে চাকরিহারা প্রার্থীদের একটা বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সুতরাং সেই
সেই বৈঠকের দিকে প্রত্যেকের নজর ছিল শহীদ মিনার, ধর্মতলা চত্বরের দিকে। সেখানে গিয়ে তারা জমায়েত করেছিলেন চাকরিহারা প্রার্থীরা। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমরা এই কদিন ধরে মানে সুপ্রিম কোর্টের এই যে রায় বেরোনোর পরে যা যা কিছু ঘটনা মানে ঘটেছে বা কি কি ধরনের ঘটনা ঘটেছে সেই সমস্তগুলো একটি প্রতিবেদন আগে আপনাদের প্রথমে দেখিয়ে নেব, তারপরে ধীরে ধীরে আজকের বৈঠক এবং আজকের আলোচনার মধ্যে প্রবেশ করব সঞ্জীব। তো সুতরাং প্রথম প্রতিবেদন আমাদের সেটা দেখে নিই আগে। সুপ্রিম কোর্টের নির্দেশে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও চাকরিহারা শিক্ষক অশিক্ষকের সংখ্যা প্রায় 1700 ছাড়িয়েছে। সমস্ত চাকরিহারা শিক্ষকরা ঘোষণা করেছিলেন যে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। সেই মতো এদিন মেদিনীপুর কলেজের মাঠ থেকে চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা মিছিল করেন। মেদিনীপুর ডিএম অফিসের গেটের সামনে কালেক্টরেট মোড়ে রাস্তা অবরোধ করে শুরু হয় প্রতিবাদ। কোলের শিশুকে সঙ্গে নিয়ে আন্দোলনে সামিল হতে দেখা গিয়েছে চাকরিহারা শিক্ষক মায়েদের। তাদের দাবি তারা যোগ্য হলেও আজ তারা চাকরিহারা। তাদের এই চাকরি সসম্মানে ফিরিয়ে দেওয়া হোক, না হলে তাদের এই আন্দোলন জারি থাকবে। জেলা থেকে মহানগর এই আন্দোলন তারা ছড়িয়ে দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। যেমন আমরা পেনে লিখতে পারি, আমরা কিন্তু হাতে অস্ত্র তুলতে পারি। আমরা যেমন এতদিন শান্তভাবে রাজ্য সরকারকে বোঝাতে চেয়েছি যে আমাদের চাকরি, আমাদের সম্মান, আমাদের যে সামাজিক স্বীকৃতি সেগুলো ফিরিয়ে দিন, নাহলে আমরা ভেঙে যাচ্ছি, আমরা ভেঙে পড়ছি, আমাদেরকে আপনি বাঁচান। যেমন শান্ত গলায় বলেছি, আমরা পারি রাজ্যকে চালাতে। আমরা ভোটার, আমরা যদি ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় বসাতে পারি, আপনাকে যদি গদিতে বসাতে পারি, আপনাকে গদিচ্যুতও আমরা করতে পারি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা দেখলাম সঞ্জীব যে চাকরিহারাদের হাহাকার এই কদিন ধরে বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। 26,000, প্রায় 26,000, মানে 25,752 জন। একমাত্র সোমা দাসের চাকরি সেটা বহাল আছে। তিনি যেহেতু ক্যান্সার পেশেন্ট, তিনি যেহেতু ক্যান্সারে আক্রান্ত, তাই জন্য তার চাকরিটা রয়েছে। বাদবাকি পুরো প্যানেল 2016 সালের পুরো প্যানেল কিন্তু বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং এই নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক সমস্ত কিছু চলছে সারা রাজ্য জুড়ে। এই রকম একটা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সেদিনকে মানে সুপ্রিম কোর্টের এই যে রায় বেরোনোর পরেই তিনি নবান্ন থেকে বৈঠক করেন এবং বৈঠক করার পরে তিনি সেদিনকেই বলেছিলেন যে 7 তারিখে চাকরিহারাদের যে সংগঠন তারা তৈরি করেছে, চাকরিহারা প্রার্থীরা, তাদের নিয়ে তিনি একটা বৈঠকে বসবেন। সেই মতোই 7 তারিখ মানে আজকে, অর্থাৎ আজকে 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা বৈঠকে তিনি বসেছিলেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বক্তব্য রেখেছেন, যে বক্তব্যগুলোর দিকে আমরা একে একে করে পরপর নজর রাখবো, কেননা এটা ভীষণভাবে এখন আমাদের আলোচনার বিষয়। আমাদের সারা রাজ্যের লোক এই দিকে তাকিয়ে রয়েছে, কেননা সকলেই ভীষণভাবে চিন্তিত যে এই এতগুলো ছেলে মেয়ের যে চাকরি গেল, তাদের মধ্যে যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছে, যে দুর্নীতি হয়েছে তার মধ্যে যে অযোগ্য চাকরি প্রার্থীরা রয়েছে তাদের কথা তো বাদ দাও, যারা যোগ্য চাকরি প্রার্থী তারাও কিন্তু এই পুরো এই যে প্রায় 26,000 চাকরি প্রার্থী তাদের মধ্যে কিন্তু যোগ্যরাও মিশে আছে। সুতরাং এটা একটা বিশাল বড় প্রশ্ন যে যারা এত দিন ধরে পড়াশোনা করে খেটে খুঁটে চাকরি পেল, তারা কেন ওই মুড়ি মিচড়ি সব এক হয়ে যাবে? তারা তো নিশ্চয়ই দাবি তুলবে যে আমাদের চাকরি, নিশ্চয়ই আমাদের চাকরিটা থাকা দরকার, কেন আমাদের চাকরিটা গেল। এবার একটা জিনিস আমরা একটুখানি দেখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি কি বলেছে, সেই ছোট্ট ছোট্ট ক্লিপিংস গুলো দিয়ে তারপরে আমরা সেই বিষয়ে আলোচনা বা প্রশ্ন যদি আমাদের কিছু থাকে সেগুলো আমরা রাখবো। প্রথমে দেখে নিই কি ভাষায় বলি, কোর্টের ভাষাটা। তার কারণ মনে রাখবেন, কোর্ট যখন একটা রায় দেয় সে রায়টাই নাকি চূড়ান্ত রায়। সেই জন্য একটু কোর্টের ভাষায় বলি, সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি। সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি, ফ্যাক্ট ফাইন্ডিংয়ের অনুমতিও দেয়নি। সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য, এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল। আমরা লয়ার কাদের দিয়েছিলাম শুনে রাখুন,
আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনও দেব, সেই লয়ার কারা একটু জেনে রাখুন, আপনাদের জানার প্রয়োজন হয়। তার কারণ, জাস্ট এ মিনিট, সম্ভবত আমার যতটুকু মনে আছে অভিষেক মনু সিংভি ছাত্রদের হয়ে লড়েছে। যাই হোক, তোমাদের সাপোর্ট দিয়েছি আমরা, হেল্পিং হ্যান্ডস। হেল্পিং হ্যান্ডস কি অবস্থা! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেশ একটু বৈঠকে তার কথোপকথন প্রথম যেটা আমরা দেখালাম তাতেই বেশ একটুখানি নড়বড়ে লাগলো কি না? একদমই তাই, একদমই তাই। তো এবার মানে এটা নিয়ে আগে আমরা কথা বলে নিই, এটা নিয়ে একটুখানি কথা বলে নিই। এতক্ষণ যেটা আমরা শুনলাম সেটা হচ্ছে উনি বলছেন যে মানে একটা দুটো ভুল হতে পারে, একটা দুটো ভুল হতে পারে, এবং কোর্টের যা ভার্ডিক্ট এসেছে, কোর্টের যা রায় এসেছে, সেই রায় অনুযায়ী উনি বলছেন যে তাকে আরো সময় দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তাকে আরো সময় দেওয়া উচিত ছিল। এখন বারবার করে যে জায়গাটাতে আসা হচ্ছে, সেদিনের রায় যে ঘোষণা হওয়ার পর থেকে যে সুপ্রিম কোর্ট, মানে ফার্স্টে হাইকোর্টও বলেছিল এবং সুপ্রিম কোর্টও একই জিনিস বলেছিল যে কমিশনকে তাদের যে ওয়েমার শিটের যে মিরর কপি, সেই মিরর কপি চেয়েছিল, কমিশন কিন্তু দিতে পারেনি। সুতরাং সুপ্রিম কোর্ট বাছাই করতে পারেনি, হাইকোর্ট বাছাই করতে পারেনি যোগ্য এবং অযোগ্য কারা। সুতরাং মুড়ি এবং মিছরি দুটোই কিন্তু এক হয়ে গেছে, যোগ্য এবং অযোগ্য প্রার্থী এক হয়ে গেছে। তাই জন্য পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট, যেরকমটি হাইকোর্টও করেছিল। এইবার একটা দুটো ভুল বলতে মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইছেন? একটা দুটো ভুল মানে 26,000 যে প্রায় 26,000 যে চাকরি প্রার্থী, তাদের কাছে আপনি কি ভুল বলতে চাইছেন? এই যে তাদের চাকরি চলে যাওয়াটা একটা ভুল, এটা কি একটা দুটো ভুল? সুতরাং এই প্রশ্নগুলো তো তারা করছেন। তারা যখন আজকে আমরা সারা দিন ধরে দেখেছি যে তারা যখন এই বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছেন, তখন কিন্তু বলেছেন যে এই পুরো বৈঠকটা অন্তঃসার শূন্য। এই বৈঠকে কিন্তু ক্ল্যারিফাই করে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলতে পারেননি যে তাদের কিভাবে তাদের পরবর্তী মানে পদক্ষেপ কি। এই যে দেখো, এখন যখন উনি বলতে যাচ্ছিলেন যে আইনজীবীদের নাম, তিনি কিন্তু সেটাও বলতে পারলেন না। একদমই তাই। কোন কোন আইনজীবী তাদের হয়ে লড়েছিল তিনি তা বলতে পারলেন না। আচ্ছা, আপনি ক্ল্যারিফাই নিয়ে কথা বলছেন, তিনি কিন্তু ক্ল্যারিফিকেশন নিয়েও কথা বলেছে। আচ্ছা, শুনবো তাহলে ক্ল্যারিফিকেশন। আমরা এটা নিশ্চিত করব, আমরা একটা ক্ল্যারিফিকেশন চাইব প্রথমে। তার কারণ যে যারা এখন চাকরি করছেন, ভালো করে শুনুন, এইটা আমরা ক্ল্যারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট, যে তারা আজকে কি করবেন। আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে, আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন, যারা স্কুলে যেতেন, যারা কাজ করতেন, যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন, তাদের জন্য আপনাদের কি ক্ল্যারিফিকেশন? স্কুল কে চালাবে? কাজগুলো কে চালাবে? না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই, আপনারও নেই, কারোরই নেই। তাই এইটার ব্যাপারে আমার অনুরোধ, যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন। ক্ল্যারিফিকেশন তুমি যেটা বলছিলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ক্ল্যারিফিকেশন চাইবেন। কার কাছে চাইবেন? সুপ্রিম কোর্টের কাছে চাইবেন। সুপ্রিম কোর্টের কাছে কি ক্ল্যারিফিকেশন চাইবেন উনি? যোগ্য অযোগ্যদের প্রার্থী বাছাই করে দেবে সুপ্রিম কোর্ট? কেন?
সুপ্রিম কোর্ট কেন বাছাই করে দেবে? আপনি তো কমিশনকে বলবেন, যেখানে দুর্নীতি হয়েছে, যেখানে ওয়েমারশিট মানে ধ্বংস করা হয়েছে, যেখানে ওয়েমারশিটের মিরর কপি পাওয়া যাচ্ছে না, তাদেরকে তো বলবেন যে ক্ল্যারিফিকেশনের কথা। সুপ্রিম কোর্টকে কেন বলা হবে ক্ল্যারিফিকেশনের কথা? এটাও কিন্তু আমরা প্রশ্ন করছি না, যারা চাকরিহারা, যারা ওখানে আজকে গিয়েছেন, তারা কিন্তু প্রশ্ন করছেন বারবার করে যে কেন আপনি যে এই কথাটা বললেন যে সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট তো বাধ্য নয় ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য, সুপ্রিম কোর্ট তো রায় দিয়ে দিয়েছে। এখন উনি বারবার করে আজকে বলছিলেন যে অনেকবার, মানে দীর্ঘ তার পুরো বৈঠকের মধ্যে যতবার উনি বলেছেন এই ক্ল্যারিফিকেশন কথাটাকে তিনি বারবার বলেছেন যে আমি ক্ল্যারিফিকেশন করার জন্য আরো মানে হায়ার যারা আইনজীবী রয়েছেন, বিভিন্ন দেশের নাম করা আইনজীবী, বাঘা আইনজীবীদের নাম উনি বলেছেন যে আমি আরে এরা তো যারা চাকরিহারা তারা তো চায় না যে এই আইনি পদ্ধতিতে আরো তারা জড়িয়ে পড়ুক, তারা তো চাইছে যে তাদের চাকরিটা আছে কিনা আপনি বলুন, তাদের চাকরি থাকছে কি থাকছে না আপনি বলুন, তারা স্কুলে যেতে পারবে কিনা বলুন, তারা বেতনটা পাবে কিনা এটা বলুন। এটা শোনার জন্য তারা কিন্তু আজকে গিয়েছিল, তারা কিন্তু এটা শুনতে পেল না। তারা শুনতে পেল আপনি আবারও সুপ্রিম কোর্টে যাবেন, আপনি আবারও গুচ্ছের টাকা খরচ করবেন এই আইনজীবীদের মানে আইনজীবীদের পিছনে, আরো টাকা খরচ হবে রাজ্যের, এবং এই সমস্ত আইনজীবীদের দিয়ে তিনি বলছেন যে ক্ল্যারিফিকেশন চাওয়ার জন্য। আবারও বলছি, মানে সুপ্রিম কোর্ট কেন ক্ল্যারিফাই করবে? তিনি আরো একটি কথা বলেছেন, যেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের সুপ্রিম কোর্টকে বেছে দিতে হবে। যারা যোগ্য সুপ্রিম কোর্ট কেন বেছে দিতে হবে? ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই, চিন্তা করবেন না। কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আমরা ক্ল্যারিটি চাইবো। ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব। ডোন্ট ওয়ারি। আগে পিছে আমরা ভরাট করে দেবো, এটা কি ভরাট করবেন? এটা তো প্রশ্ন উঠবে। একদমই তাই। আমার মনে হচ্ছে উনি নিজেও দুবিধায় পড়ে গেছে যে উনি কি বলবেন। হতে পারে, কিন্তু এটা তো মানে একটা এরকম সময় নয় যেটা বলছে একদমই কিন্তু বাঞ্ছনীয় নয়। সবথেকে একটা চাকরি হারিয়েছে এতগুলো ছেলে মেয়ে, আজকে শিক্ষা ব্যবস্থা কি হবে? আমাদের শিক্ষা ব্যবস্থার শিরদাঁড়া ভেঙে যাচ্ছে। এখন এই মানে গোল গোল একটা কথা, এটা তো এখনকার সময় দাঁড়িয়ে এখনকার মানুষজন শুনতে চাইছে না। ওই যারা গেছে ওখানে তাদের অবস্থার কথা একবার চিন্তা করো। তারা মানে এখন কি পরিস্থিতি, একটা তারা কি শুনতে গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন যে হ্যাঁ উনি বলেছেন তোমাদের পাশে আছি, উনি বলছেন যে তোমাদের পাশে আছি, তোমাদের জন্য আমি সব করব, কিন্তু কিভাবে করবেন, কি করবেন সেটা তো একটা ক্ল্যারিফাই আপনাকে দিতে, মানে ক্ল্যারিফিকেশন তো আপনাকে দিতে হবে। একদমই তাই। ক্ল্যারিফিকেশন আপনি কোথা থেকে করবেন বা কোথায় গিয়ে করাবেন সেটা তো ছেলেমেয়েরা শুনতে চায় না। এখন তো মানে আপনার কোর্টে বল, কিন্তু আপনি বারবার কি করলেন আজকে বৈঠকে, বলটাকে আবার সেই কোর্টের দিকেই ছুড়ে দিলেন, সুপ্রিম কোর্টের দিকেই আপনি বলটা দিলেন, তাই তো? যে সুপ্রিম কোর্ট যদি ক্ল্যারিফাই করে দেয় তাহলে পরে কি করব, আমরা এটাকে ঠিক করতে পারবো। কিন্তু সুপ্রিম কোর্ট তো এটা ঠিক করে দেওয়ার তাদের এখতিয়ারের মধ্যে নেই, এটা তো ঠিক করবে কমিশন। এটা যদি কমিশন, এই যে উনি বলছেন যে একটা দুটো ভুল হয়েছে, সময় দেওয়া যেত, আর কতটা সময়, এটাও কিন্তু চাকরি প্রার্থীদের প্রশ্ন, আর কতটা সময় দেওয়া যেত? 3 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, তারপরেও আপনি বলছেন যে সময় দেওয়া যেত। আপনি প্রথম দিনই বলে দিয়েছিলেন এই রায় বেরোনোর পরে যে এই এসএসসি হচ্ছে অটোনমাস বডি,
যদি এসএসসি অটোনমাস বডি হয়, যদি আপনার কোনো হাতই না থাকে এসএসসিতে, তাহলে আপনি এখন কি করে বলছেন যে এই ক্ল্যারিফিকেশনগুলো আপনি সুপ্রিম কোর্ট থেকে করে এনে আপনি এসএসসির সঙ্গে বসে, আপনি শিক্ষামন্ত্রীর সঙ্গে বসে একটা কিছু করবেন? এই একটা কিছুটা কি সেটা জানতে চাই এই চাকরি প্রার্থীরা। এই একটা কিছুটা কি, এটা তো ক্লিয়ার করে বলা দরকার। এবার উনি মানে আমি আরেকটা বক্তব্য শোনাতে চাইবো, যেটা হচ্ছে উনি আজকে আবারও, মানে প্রথম দিন যেদিন রায় বেরিয়েছিল সেদিনও তিনি যেরকম সুপ্রিম কোর্টের দিকে কোর্টে বলটা ঠেলেছিলেন, ঠিক সেরকমই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বাম দলের ওপরেও কিন্তু উনি মানে দায়িত্ব চাপিয়েছিলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন গিয়েছিলেন এই দুর্নীতির বিরুদ্ধে কোর্টে। যদি উনি না যেতেন তাহলে তো এরা চাকরি হারাতো না। তো ফার্স্ট মুখ্যমন্ত্রী আজকে আবারও বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে কি বললেন সেটা একবার শুনবো। তারপরে আমাদের এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে বিকাশ বাবুকে ধরা হয়েছিল, তিনি ফোনে কি বলেছেন সেটা শুনবো। না, ভলেন্টিয়ারের ব্যাপারে আমরা পরে কথা বলবো, কিন্তু তার আগে আমরা বামেদের নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে কি বলেছেন সেটা আগে আমরা শুনবো। আচ্ছা, আমরা তাহলে এখন এটা শুনছি না, আমরা আরেকটুখানি পরে আমরা দেখছি, আমরা যে জিনিসটাতে ছিলাম সেটাতে আসি। যে উনি আবারও আজকে বলেছেন যে কয়েকটা জিনিসের উপরে আসি, ফোকাস করি আমরা। যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠক হলো তাতে উনি দুটো জিনিস বললেন। একটা হচ্ছে আপনারা স্কুলে যেতে পারেন, আপনারা স্কুলে যান, বারবার করে এই কথাটা বলেছেন, আপনারা স্কুলে যান, আপনারা স্কুলে যেতে পারেন, আপনাদের তো কেউ টার্মিনেট করেনি, সুতরাং আপনারা কেন স্কুলে যাবেন না, আপনারা স্কুলে যান। এবার এই যে উনি কিন্তু বললেন না যে আপনারা যে স্কুলে যাবেন তাহলে আপনারা কি বেতনটা পাবেন, এটা কিন্তু বললেন না। সেক্ষেত্রে উনি বললেন কি, সেক্ষেত্রে উনি বললেন যে আপনারা যদি কোর্টের এরকম কোন রকমের নির্দেশ থাকে যে আপনারা যেতে পারছেন না, তাহলে কিন্তু আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন, ভলেন্টিয়ারি সার্ভিস দিলে কিন্তু কোর্ট কিছু বলতে পারেন না। তাহলে কি একটা প্রশ্ন এখানে থাকছে যে এই যে যারা এতদিন ধরে খেটে খুঁটে পাশ করে চাকরি পেয়েছে, যে সমস্ত যোগ্য প্রার্থীরা, তারা আজকে পাকা চাকরি খুইয়ে ভলেন্টিয়ারি সার্ভিসে যাবেন। এই ভলেন্টিয়ারি সার্ভিস দিলে, ভলেন্টিয়ারি সার্ভিসের মানে কি, যে আমি স্বেচ্ছায় কোনো একটা জায়গাতে আমি আমার কাজটা শ্রম বিনিয়োগ করছি, তার জন্য আমি পয়সা পাবো কি পাবো না সেটা কিন্তু কিছু হচ্ছে না, মানে আমার সেখানে কিছু বলার থাকছে না, এটাই তো ভলেন্টিয়ারি সার্ভিস। তাহলে কি তারা এতদিন ধরে যে পাকা চাকরি করত তার জন্য তারা যে মাইনে পেত সেটা কি এই ভলেন্টিয়ারি সার্ভিস দিলে তারা কি পাবেন না? সেই জায়গা কিন্তু উনি ক্ল্যারিফিকেশন দিলেন না। বারবার যে সুপ্রিম কোর্টের ক্ল্যারিফিকেশনের কথা উনি বলছেন, আজকে কিন্তু তিনি নিজে মানে এই ক্ল্যারিফাই গুলো করতে পারলেন না, ভলেন্টিয়ারি সার্ভিসের কথা বলেন। তাহলে কি এই যে পুলিশের ক্ষেত্রে আমরা দেখি যে সমস্ত মানে যে সমস্ত মানে পুলিশ যেগুলো নিয়োগ করা হয়েছে, হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ার, আমি এটা মনে পড়ছিল না, সিভিক ভলেন্টিয়ারদের মতন এখন কি আবার সিভিল শিক্ষক উনি এই রাজ্যে দিতে চাইছেন? এবং তাও বা সিভিক ভলেন্টিয়াররা তো কিছু টাকা পান, এরা কি পাকা চাকরি খুইয়ে তাহলে ওই সিভিক ভলেন্টিয়ারদের মতন খুব কম মানে মাইনেতে একটা কোনো রকমের তাদের কোনো রকমের যে সমস্ত জিনিসগুলো তারা এতদিন ধরে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পেত সেগুলোকে সরিয়ে দিয়ে মাত্র কিছু টাকার বিনিময়ে ভলেন্টিয়ারি সার্ভিস দেবেন না, একেবারেই ভলেন্টিয়ারি সার্ভিস দেবেন, কোনো টাকাই পাবে না, বেতন পাবে না, এগুলো কিন্তু ক্ল্যারিফাই হলো না আজকের বৈঠকে। আচ্ছা, এবার যে প্রসঙ্গে আমরা ছিলাম এটারও আমি শোনাবো মুখ্যমন্ত্রীর বাইটটা। আমরা আগে কথাটা বললাম, যেটা আগে বলছিলাম যে বামেদের সম্পর্কে উনি কি বলেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সম্পর্কে উনি কি বলেছেন সেটা একবার দেখবো, শুনবো। অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম
বদল চাই, বদলা নয়। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Bikash Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি, আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। আবার সেই একই কথা, প্রশাসনকে সময় দাও, প্রশাসনকে সেই সময় দেওয়া হয়নি। তাহলে এতগুলো বছর যে হাইকোর্টে কেস হলো, তারপরে সুপ্রিম কোর্টে কেস হলো, আপনি শুধুমাত্র দামি দামি লয়ার করলেন, হাইকোর্টের প্যানেল যখন বাতিল হলো আপনি দামি দামি লয়ারদের দিয়ে আবারও সুপ্রিম কোর্টে পাঠালেন। তো এটা তো আপনি উল্টো করতে পারতেন, কমিশনকে বলতে পারতেন যে ভাই এতগুলো জিনিস, আপনি তো এটা করতে পারতেন যে যারা দুর্নীতি করেছে তাদের নামগুলো সামনে আনতে পারতেন, হোক না আপনার দলের, হোক না আপনার দলের, তারা মানুষ তো বুঝতো যে সততার প্রতীক মুখ্যমন্ত্রী তার নিজের দলের যারা দুর্নীতি করেছে তাদেরকে সামনে এনেছেন। এই যে এখন মানবিকতার কথা উঠছে, এই ছেলে মেয়েগুলোর যে মানবিক স্বার্থে আপনি যে এগিয়ে আসছেন, বলছেন আপনি জেল খাটতেও প্রস্তুত, তাহলে সেই মানবিকতাটা সেদিন সেখানে দেখাতে পারতেন, তাহলে এতগুলো ছেলে মেয়ের চাকরি যেত না। এখন আপনি যখন প্রশ্ন তুলছেন যে বিকাশ রঞ্জন বাবু কেন দুর্নীতির এগেনস্টে কোর্টে গেছেন, কোন চাকরিহারা প্রার্থী তো তাকে গিয়ে বলেছে যে আমাদের হয়ে কেসটা লড়ুন, যে আমরা যোগ্য হয়েও আমাদের মানে টাকার বিনিময়ে কেউ কেউ চাকরি, মানে আমাদের চাকরিগুলো আমরা হারাচ্ছি। তো সেটা তো হয়েছে, সেটা তো জলের মতো পরিষ্কার। সিবিআই বলেছে, হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে একটা মানে ষড়যন্ত্র হয়েছে, বিশাল বড় চক্রান্ত হয়েছে, একটা কনস্পিরেসি হয়েছে, দুর্নীতি হয়েছে। এটা তো এখন জলের মতো পরিষ্কার যে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি কোথায় হয়েছে এটা এতদিন, এতগুলো বছর পরে, এই যে শহীদ মিনারে এতদিন ধরে লাগাতার আন্দোলন করছে চাকরি প্রার্থীরা, একবার গিয়ে তাদের পাশে, এই যে আজকেও নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যখন তারা এই নিষ্ফল একটা বৈঠকের পর যখন আবার তারা শহীদ মিনারে ফিরে গেছে, যখন তারা আবারও গিয়ে নিজেদের এই সংগঠনকে একত্রিত করে, এবং তারা এখন বলেছে মানে কোনো ওই গ্রুপ সি গ্রুপ ডি আলাদা আলাদা করে কোনো কিছু নেই, সবাই মিলে একটা একতা মঞ্চ করে একটা মানে আন্দোলনের রাস্তায় যাচ্ছে। তারা বলছে যে জেলায় জেলায় আন্দোলন তারা করবে। তো সুতরাং এদের পাশে কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। জায়গায় জায়গায় রাজনীতি হচ্ছে, শাসক দল এক কথা বলছে, সরকার এক কথা বলছে, বিরোধী দল এক কথা বলছে, কিন্তু এই মানুষগুলোর পাশে কারা রয়েছে? যারা চাকরি হারিয়েছে তাদের পাশে কে আছে? কেউ নেই। শহীদ মিনারে কিন্তু আজকে একটা রাজনৈতিক দলকেও কিন্তু দেখা যায়নি। তারা যদিও বা বলছে যে বিভিন্ন মানে কোন রকমের মানে রং তারা এই এতে লাগাতে দেবে না, কিন্তু তবুও যারা আজকে এটা নিয়ে রাজনীতি করছেন তাদের তো রাজনীতির ঊর্ধ্বে উঠে এতগুলো ছেলে মেয়ে আমাদের মানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যখন ভেঙে পড়তে চলেছে, এতগুলো ছেলে মেয়ে যদি শিক্ষক শিক্ষিকা হারা হয়ে যায়, তারা কিভাবে আজকে পড়াশোনা করবে সেটা তো আপনাদের ইস্যু হওয়া উচিত ছিল। কোথায় আপনারা? আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন, আমাদের এক্সপ্রেস নিউজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন একটুখানি ফোনো বাইটে শুনিয়ে নেব। আজকে রায় নিয়ে কি বলবেন? রায় ঠিকই হয়েছে, যা রায় হওয়া উচিত ছিল তাই হয়েছে। আর মুখ্যমন্ত্রী বলছেন যে আপনার নোবেল পাওয়া উচিত। মুখ্যমন্ত্রী উন্মাদ, ওর কথা কেউ পাত্তা দেয় না, আমি পাত্তা দিই না। মাথা খারাপ হয়ে গেছে এখন, তাই পাগলের মতো কথা বলছে, চিরকালই পাগলের মতো কথা বলে। আর চাকরি হারাদের দায় বামেদের নিতে হবে বলছে। বাম জামানায় চিরকুটে চাকরি হয়েছে, সেসব উনি খুঁড়ে বার করবেন বলছেন। বার করুন, ওকে কে বাধা দিয়েছে? গত 12 বছর ধরে তো এক কথাই শুনে আসছি, উনি দুর্নীতি করেছেন, ধরা পড়ে গেছেন,
সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছেন, কোটি কোটি টাকা খরচা করেছেন, এখন এসব কথা বললে আর লাভটা কি? ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। আমরা শুনলাম বিকাশবাবু কি বললেন। উনি সেদিন সুপ্রিম কোর্টের রায়ের পরেই আমরা ওনার সঙ্গে কথা বলেছিলাম, তিনি এই কথাগুলোই বলেছেন যে দুর্নীতি হয়েছে তাই তিনি লড়াই করেছেন, দুর্নীতি হওয়ার পরে সরকার কিছু করেনি, তাই জন্য মানে সুপ্রিম কোর্টের এই রায়টাই হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্ট বারবার মানে বলেছে যে কমিশনকে যে আপনারা যোগ্য অযোগ্য প্রার্থী আপনারা বেছে দিন, তারা বাঁচতে পারেনি, উল্টে তারা মানে দিনের পর দিন টাইম কিল করে গেছে। এদিকে সিবিআই বলেছে যে দুর্নীতি হয়েছে, সিবিআই যা যা কিছু তথ্য প্রমাণ পেয়েছে সেগুলো সুপ্রিম কোর্টকে দিয়েছে, তার ভিত্তিতে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে একটি মানে হাইকোর্টে একটি প্রার্থী তালিকা হয়েছে যেখান থেকে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের কিছুটা হলেও মানে যারা একদম ফাঁকা খাতা দিয়ে মানে চাকরি পেয়েছে বা ওয়েমার শিটে যাদের গন্ডগোল হয়েছে এরকম কিছু প্রার্থী তালিকা তৈরি হয়েছে, সেখান থেকে এই যে যোগ্য এবং অযোগ্য কিছুটা হলেও প্রার্থীদের আলাদা করা গেছে। তাদের বলা হয়েছে যে যারা অযোগ্য প্রার্থী তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, যারা যোগ্য প্রার্থী তাদেরকে টাকা ফেরত দিতে হবে না। কিন্তু এটা তো পরের কথা। প্রথম কথা হচ্ছে এই যে টোটাল 26,000 এই যে প্রায় 26,000 ছেলে মেয়েদের চাকরি বাতিল হলো, আপনারা কি চাইলে পারতেন না এই যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করতে? একদমই তাই দিদি, আমরা কথা বলে নেবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সাংবাদিক জুড়ে আছে মানিক কর্মকার বাঁকুড়া থেকে। আচ্ছা, মানিক বাবুকে ডেকে নেবো। মানিক বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। কেমন আছেন বলুন মানিক বাবু? ভালো। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফাল্গুনী রয় চৌধুরী আছে, আপনি কি বলছেন জেলার বিষয়ে? মানিক, আজকে যেটা বলি যে হ্যাঁ আজকে যেটা বলি যে আমাদের আজকে সারা রাজ্যের যেদিকে নজর ছিল, অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা প্রার্থীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। তোমার জেলাতেও তো প্রচুর ছেলেমেয়ের চাকরি গেছে, প্রচুর শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে, স্কুলগুলো প্রায় বেহাল অবস্থায় রয়েছে শিক্ষক শিক্ষিকার অভাবে। তো এরকম একটা পরিস্থিতিতে বাঁকুড়া জেলার কি অবস্থা, সেখানকার লোকের প্রতিক্রিয়া? দিদি প্রথমেই বলে রাখি, বাঁকুড়া জেলা তো একই চিত্র ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। কারণ বাঁকুড়া জেলার মোট 1035-এর ঊর্ধ্বে শিক্ষক শিক্ষিকারা প্রায় বেকারের মুখে চলে গেছে। সুপ্রিম কোর্টের রায়ে তারা আজ বেকার, কারণ তারা জানে যে তারা চাকরি, অনেক যোগ্য ব্যক্তিরাও তারা এখন অযোগ্য তালিকায় পৌঁছে গেছে। যেহেতু তারা তাদের ন্যায্য পাওনা অধিকারে তাদের কথা দিয়েছিলেন যে তারা আজকে তার সমাধান সূত্র বার করবেন, কিন্তু তাদের সেই মতো তারা বাঁকুড়া জেলা থেকেও অনেকে গিয়েছিলেন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ওখানে তারা কিছু সদুত্তর এখন মেলেনি। দিদি আশ্বাস দিয়েছেন তাদের কারু, যারা যোগ্য তাদের কারু চাকরি যাবে না, এই আশা নিয়ে তারা এখন বুক বেঁধে তারা বলেছেন যে আমরা সাময়িকভাবে এখন আন্দোলনে যেতে চাইছি না, দিদি কি দিচ্ছে দেখি, তারপর আমরা বিভিন্ন ভাবে আন্দোলনের মুখে যেতে। কিন্তু মানিক, এটা কি তুমি বাঁকুড়ায় ফিরে এসে এই কথা বলেছে? কেননা শহীদ মিনারের চিত্রটা কিন্তু আমরা একেবারে ভিন্ন দেখেছি। ওখান থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যারা বেরিয়েছেন তারা কিন্তু আবার শহীদ মিনারে গেছেন এবং তারা গিয়ে সমস্ত যারা এতদিন ধরে আন্দোলন করছিলেন, আর কিন্তু সেখানে কোনো প্রভেদ নেই, সবাই একত্রিত হয়েছেন এবং একত্রিত হয়ে আন্দোলনে যাওয়ার কথাই কিন্তু তারা বলছেন। এবং এই আন্দোলন শুধুমাত্র এখন আর শহীদ মিনারে থাকবে না, এটা কিন্তু জেলায় জেলায় ছড়িয়ে যাবে, এরকম চিত্র কিন্তু আমরা দেখেছি। একদম ঠিক। তারা অনেকে এখন এই মুহূর্তে তারা চাইছে যে জেলায় জেলায় আন্দোলন, বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে তারা পৌঁছে যেতে চাইছে, এমনকি তারা হুমকিও দিচ্ছে যে তারা গণমৃত্যুর দিকে তারা পৌঁছে যেতে চাইছে। এই মুহূর্তে তাদের পরিবারের অবস্থা খুব শোচনীয়। অনেকে হয়তো দেখা যাচ্ছে তারা প্রচুর ব্যাংক ফাইন্যান্স হয়ে লোন নিয়ে বসে আছে, কেউ বা বাড়ি করেছে, কেউ বা মায়ের চিকিৎসার জন্য করেছে, কিন্তু তারা এখন নিরুপায়। এই মুহূর্তে তারা কি করবে, তাদের মানসিক এমনই অস্থিরতা, তার পরিবারও ভেঙে পড়েছে। এই মুহূর্তে তারা কিছু বুঝতে পারছেন না, তাই তারা এখন এই মুহূর্তে আন্দোলনের দিকে তারা ঝুঁকিতে নিচ্ছে বেশি।
আন্দোলনের দিকেই তাদের ঝোঁক বেশি, যে আন্দোলন করে যদি কিছু মানে পাওয়া যায়। আজকে কি তোমার সঙ্গে মানে এরকম কোনো চাকরি প্রার্থীদের কথা হয়েছে যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিল, বা এরকম কিছু কোনো চাকরি প্রার্থীর সঙ্গে কথা হয়েছে বা যাবার আগে? আমি এক চাকরি প্রার্থীর সাথে ফোনে কথা বলেছিলাম, তারা আমাকে এই প্রতিক্রিয়া জানিয়েছেন, তাই আপনাকে আমি জানালাম। আচ্ছা, তারা বলছেন যে তারা এখনো আশ্বাসে বিশ্বাস করছেন? একদমই তাই, তারা এখনো আশ্বাসের উপরে বিশ্বাস রেখেই চলেছেন, কিন্তু তারা এখনো ভেঙে পড়ার অবস্থাতেই পৌঁছে গেছেন। তারা জানে না যে আগামী দিন আবার কি পর্যায়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে তাদের। আচ্ছা, তারা কি মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখেছেন? এদের আজকের যে বৈঠক, সেই বৈঠকে এদের একাংশ কিছুটা আস্থা রেখেছেন, কিছুটা তারা চাইছেন যে তারা দিদি কোথায় আর চিড়ে ভিজবে না, তারা আন্দোলনের দিকে যেতে চাইছে। মানে দ্বিধা বিভক্ত। আচ্ছা মানিক, অসংখ্য ধন্যবাদ তোমাকে, সঙ্গে থাকো আমাদের, আমরা আবারও কথা বলবো। তো এই যেটা বলছিলাম যে চাকরি প্রার্থী যেরকম বললো যে বাঁকুড়ায় 1035 জনের চাকরি গেছে, বাঁকুড়া জেলায়, গোটা বাঁকুড়া জেলায় 1035 জন। এক একটা স্কুলে এমনিতেই আমরা শুনি যে সরকারি স্কুলে শিক্ষকের সংখ্যা, অশিক্ষক কর্মচারীদের সংখ্যা অনেক কম। তো সেক্ষেত্রে যখন চাকরি চলে যাবে বা চলে যাচ্ছে এতগুলো শিক্ষক শিক্ষিকার, তখন সেই স্কুলের পরিকাঠামো কিভাবে হবে? বারবার কিন্তু মুখ্যমন্ত্রী এটা বলছেন যে আমাদের মানে রাজ্যের এই শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে? দুর্নীতিটা কি অন্য রাজ্য থেকে হয়েছে? দুর্নীতিটা কি কেন্দ্রের কোনো নেতামন্ত্রী এসে করেছে? দুর্নীতি তো এই রাজ্যেই হয়েছে। সুতরাং এখন যদি বলা হয় যে এই পরিকাঠামো মানে এটা কি এই দুর্নীতির ফলে যে এত বড় ঘটনা ঘটতে পারে, এটা কি মুখ্যমন্ত্রী জানতেন না? একটা রাজ্য চালাচ্ছেন তিনি, যে এই রায়টা আসতে পারে, সুপ্রিম কোর্টের এই রায় আসতে পারে, বা যদি আসে তিনি আজকে যেরকম বলছেন যে দুটো দিকই আমাদেরকে দেখতে হবে, আমরা ক্ল্যারিফিকেশন চাইবো সুপ্রিম কোর্টে। যদি ক্ল্যারিফিকেশন না পাই, তাহলে এই ক্ল্যারিফিকেশনের যে সময়টা উনি আবারও আইনজীবীদের দিয়ে ব্যয় করবেন, উনি আবারও যে টাকা পয়সা খরচা করবেন, সেই সময়টাতে তো আপনি খুব দ্রুত যেটা চাকরি প্রার্থীরা চাইছেন যে একটা সুষ্ঠু একটা কিছু বক্তব্য আজকে সরকারের কাছ থেকে তারা চেয়েছিল, যে হ্যাঁ উনি বারবার বলছেন যে স্কুলে যাও কিন্তু ভলেন্টিয়ারি সার্ভিস তোমরা দিতে পারো, কিন্তু এই জায়গাটা, আচ্ছা আরেকবার শুনি তো যে এই ভলেন্টিয়ারি সার্ভিসের ব্যাপারটা উনি কি বলেছেন, আমরা বলছি কিন্তু উনি ঠিক কি বলেছেন সেটা আমাদেরকে শোনা খুব দরকার। আরে ভলেন্টারিলি বলছি না, শুনুন, আমি কোর্টের ভাষা বলছি। প্লিজ আন্ডারস্ট্যান্ড, নাও উই আর under the court verdict and court judgment, আর আপনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে। আমি কেন বলছি, কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম, তুমি ওদের কেন যেতে বলছো? আমি যেতে বলছি এই কারণে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি, তাদের সার্ভিস কেউ কাটতে পারে না। সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে, মনে রাখবেন, কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে। সেই পথ খোলা থেকেই আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান। প্লিজ আন্ডারস্ট্যান্ড। এই যে আমরা যে কথাটা বলছিলাম ভলেন্টিয়ারি সার্ভিস, এই ভলেন্টিয়ারি সার্ভিসটার মানে কি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী? ভলেন্টিয়ারি সার্ভিস মানে, এটা তো মানে চাকরি প্রার্থীরা জিজ্ঞেস করছে, ভলেন্টিয়ারি সার্ভিস মানে কি? ভলেন্টিয়ারি সার্ভিস করলে বেতন পাবে? এই 2 মাস যে তারা 2 মাস মানে 3 মাসের যে সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট, যে 3 মাসের মধ্যে একটা প্রসেস করতে হবে, এই পুরো বিষয়টা উনি বারবার বলছেন যে এই 3 মাসের মধ্যে একটা কিছু হয়ে যাবে। কিন্তু কি হয়ে যাবে? এই 3 মাস যে তারা ভলেন্টিয়ারি সার্ভিস দেবেন, তার জন্য কত টাকা বেতন পাবেন? যে বেতন পাচ্ছিলেন সেই বেতনটাই কি পাবেন? যে সুযোগ সুবিধা পাচ্ছিলেন সেই সুযোগ সুবিধাগুলোই কি পাবেন? এই আশ্বাসটা তো মানে ওই বৈঠক থেকে উঠে এলো না। উনি যদি বলতেন যে হ্যাঁ তোমরা স্কুলে যাও, উনি যেরকম বলছেন তোমরা স্কুলে যাও,
তোমরা স্কুলে না গেলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। তো স্কুলে যাওয়ার পর যে তারা যে স্কুলে যাবে, তারা যে বারবার করে, ওখানেও প্রশ্ন উঠেছে, ওখান থেকেও অনেকে প্রশ্ন করেছেন যে আমাদের যে এত টাকার এই যে লোন, আমরা কেউ বাড়ির জন্য লোন নিয়েছি, কেউ গাড়ির জন্য লোন নিয়েছি, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আমরা লোন নিয়েছি, এগুলো আমরা কেমন করে মেটাবো? তো সেক্ষেত্রে তো মানে এটাই উত্তর হতে পারতো যে হ্যাঁ, তোমরা তো আগের মতোই বেতন পাবে, তোমাদেরকে স্কুলে যেতে বলছি মানে তোমরা তো সেই বেতনটা পাবে, তাহলে তো তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে তো মানুষগুলো তো একটু আশ্বাস নিয়ে যেত যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আমাদের এক্ষুনি চাকরি যাচ্ছে না। কিন্তু ওই যে বারবার উনি বলছেন না যে আমরা অ্যাজ পার ভার্ডিক্ট আমরা বলছি, মানে সুপ্রিম কোর্টের রায়টাকে মাথায় রেখে বলছি, তো সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছে যে এদের চাকরি বাতিল। এবার তো ইস্যু করতে হবে আপনাকে এই চাকরি বাতিলের এটা। তার আর যদি ইস্যু না করেন তাহলে পরে আপনাকে এদের কথা দিতে হবে যে আমি এই চাকরিগুলো যদি রাখছি তাহলে পরে এই চাকরিগুলো থাকছে এবং আমি যা বেতন দিতাম সেই বেতনই দেবো, এই কথাটা বলতে হবে। কিন্তু তিনিও যেমন বলছেন না, আজকে বিরোধীরাও কিন্তু সেরকম ভাবে কোন রকম বলছেন না। বিরোধীরাও বলছেন আপনারা আবারও কোর্টে যান, আপনারা এই করুন, আপনারা তাই করুন, কিন্তু কেউ বলছেন না যে আমরা আপনাদের পাশে রয়েছি, কি ভাবে আপনারা এগিয়ে যাবেন তার জন্য পুরো আমরা চেষ্টা করছি, এগুলো কেউ বলছেন না। সবাই যে যার মতন রাজনীতি করছেন, সবাই যে যার মতন নিজেদের আখের মানে ওই রুটি সেঁকছেন এই ছেলে মেয়েগুলোর ওপরে। প্রত্যেকটা জিনিস যেন এই রাজ্যে একটা রাজনীতির মোড়কে প্রত্যেকটা জিনিসকে মানে এখন দেখা হচ্ছে। এটাই একটা খুব খারাপ দিক এই রাজ্যের জন্য, যে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আমাদের দেশের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ছেলে মেয়েগুলোর কি হবে? এই যে বাচ্চা ছেলে মেয়েগুলো আজকে যদি শিক্ষক হারা হয়, স্কুলগুলোর যদি পরিকাঠামো ভেঙে যায়, তাহলে তাদের কি হবে? আর কতটা সময় হলে তাহলে পরে এই দুর্নীতি একেবারে সামনে আসতো, বা আর কতটা সময় হলে কমিশনকে বলে এই যে মানে এই যে মিরর কপি, যেটা হার্ড ডিস্কের মিরর কপি, সেটা বার করা যেত। এগুলো তো মানে বলার সময়টা এখন চলে এসেছে, এগুলো তো এখন বলতে হবে, এগুলো তো ভাবতে হবে। বারবার উনি একটা কথা বলছেন, সেদিনকেও উনি বলেছিলেন যে যদি আমি আপনাদের পাশে থাকি তাহলে আমি জেলে যেতে পারি। আজকেও উনি বলেছেন যে যদি এরকম কিছু হয়, যদি আমাকে জেলে যেতে হয় তাহলে আমি জেলে যাব। জেলে যাওয়ার কথাটা আসছে কেন? জেলে যাওয়ার কথা আসছে কেন? তার মানে কি আপনি এই মানে দুর্নীতি হয়েছে আপনি কি জানেন? এটাই তো প্রশ্নটা উঠছে। এখানেই তো বিরোধীরা প্রশ্ন করছেন যে আপনার তাহলে এত ভয় কোথায়? আপনি যদি বলছেন যে দুর্নীতি যদি নাই হয়ে থাকে, আপনি পরিষ্কার বলুন যে দুর্নীতি হয়নি। একটা দুটো ভুল কি? একটা দুটো ভুল কি? ওয়েমার শিট ধ্বংস করে দেওয়া, সেটা একটা দুটো ভুল। আজকে আরো একটা জিনিস ছবি দেখে মানে সবাই মানে হতভম্ব হয়ে গেল, যেটা যে এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন সবাই যাচ্ছিল তখন হঠাৎ করে দেখা গেল যে কিছু পাস ইস্যু করা হয়েছে। পাস ইস্যু করা হয়েছে এই যারা ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাবেন তাদের জন্য। এবার কিছু মানুষ পাস পেয়েছেন, কিছু মানুষ পাস পাননি। সেই নিয়ে একটা মানে বিতর্ক, সেই নিয়ে একটা রাজনৈতিক তরজা। ওই যে বললাম সবকিছুতেই একটা রাজনীতি চলে আসছে। এইবার প্রশ্ন উঠছে যে এই পাসটা কে ইস্যু করলো, কারা কারা পেলেন। এখন উনাদের কাছে প্রশ্ন করা হলে উনারা যেটা বলেছেন যে এটা যে আমাদের কাছে যে ওয়েমার শিট ছিল, মানে ওয়েমার শিটের কপিগুলো উনারা যেটা মানে ভেরিফাই করার সময় যে ওয়েমার শিট পেয়েছিলেন, সেই ওয়েমার শিটের কপি ওনাদের কাছে ছিল। এই ওয়েমার শিট দেখিয়ে ওনারা ওই পাসগুলো পেয়েছেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাওয়ার জন্য। এইবার যাদের কাছে ওয়েমার শিট ছিল না তারা ওই পাস পাননি, এবং অযোগ্য প্রার্থীরাও নাকি শহীদ মিনারে এসেছিলেন তাদের পাস নেওয়ার জন্য, কিন্তু সেটা তাদেরকে দেওয়া হয়নি। এই যে একটা নানা ধরনের একটা জটিলতা তৈরি হয়েছে, এই যে নানা ধরনের বিতর্ক তৈরি হচ্ছে, একটা মানে এই ঘটনা মানে বিশাল বড় একটা ঘটনাকে কেন্দ্র করে, মানে আজকে অনেক দিন পর
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ দিশেহারা দেখলাম আমরা নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে। মানে এতটা দিশেহারা বোধহয় আগে উনাকে কখনো দেখতে পাওয়া যায়নি, যতটা দিশেহারা আজকে। উনি আইনজীবীদের নাম বলতে গিয়ে উনি কথা হারিয়ে ফেলছেন, কোন আইনজীবী তারা বলতে পারছেন না। উনি যখন নিচ থেকে যখন প্রশ্ন আসছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমরা কি করব, তখন উনি ডাইরেক্ট তাকে প্রশ্ন করছেন যে আপনি যোগ্য না অযোগ্য, আগে বলুন আপনি যোগ্য না অযোগ্য। এই প্রশ্নগুলো করার কি খুব দরকার। মানে তাহলে কি কেউ কথা বলতে পারবে না? তাহলে কি মানে এই যে এখন মানে এদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে, একদমই তাই। এদের কাছে তো আর কে কি সেটা তারা ভাবছে না। তারা চাইছে যে যে করে হোক তাদের এই চাকরিটা রাখতে হবে, না রাখলে তাদের মানে তাদের পরিবার ভেসে যাবে, তাদের সংসার ভেসে যাবে। এই যে মানে পুরো দেশের যে ভবিষ্যৎ গড়ার কারিগর যারা, যাদেরকে দেখে একটা সমাজ বড় হয়ে ওঠে, তারাই আজকে আমাদের রাজ্যে দিশেহারা। তাহলে আমাদের পরবর্তী ভবিষ্যৎ কি হবে, তারা কিভাবে মানে মাথা তুলে দাঁড়াবে? আজকে তিনি বারবার করে বলছেন যে আজকে 11-12 এইটা হচ্ছে একটা বড় উচ্চ শিক্ষার জন্য একটা গেটওয়ে। তো যখন তিনি জানেন যে এটা গেটওয়ে, তাহলে সেই জায়গাটা ধ্বংস হওয়ার হাত থেকে তিনি কেন রক্ষা করেননি আগে থেকে? তো সুতরাং এটা তো এখন এই প্রশ্নগুলো উঠতে থাকবে, এই প্রশ্নগুলো চলতে থাকবে, এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। এবং বিরোধীরা এই যে রাজনীতিগুলো করছেন, রুটি সেঁকছেন, এখান থেকে বিরত থাকতে হবে। কেননা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে যাওয়ার পথে। সবাইকে কিন্তু একত্রিত হয়ে লড়তে হবে। এই শুধুমাত্র এই ছেলেগুলোর জন্য নয়, এই ছেলে মেয়েগুলো যারা চাকরি হারিয়েছে তাদের জন্য নয়, আমাদের পরবর্তী ভবিষ্যতের জন্য। আমাদের প্রত্যেককে কিন্তু ঠিক করে শুধু রাজনীতিকে বাদ দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য লড়তে হবে। একদমই তাই। একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা। শেষের দিকে চলে এসেছি, ওটাই বলতে যাচ্ছিলাম আমি, যে আমাদের হাতে একদমই সময় খুব কম। সুতরাং এবার আমরা এক্সপ্রেস অনলাইন এখানেই শেষ করব। তার আগে ফাল্গুনিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সঞ্জীব, তোমাকেও ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয় এবং যে প্রত্যেকটা জ্বলন্ত ইস্যু, সেই জ্বলন্ত ইস্যুকে যে কোনো রকমের মানে চোখ রাঙানিকে উপেক্ষা করে আপনাদের সামনে তুলে ধরে। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।